ব্রহ্মপুত্র একমাত্র নদী যেটার সঙ্গে চীনও আছে। ড্যাম আর ব্যারেজের মধ্যে একটা পার্থক্য আছে, আপনি জানেন যে ড্যাম সাধারণত পানিটা সার্কুলেট করে বিদ্যুৎ উৎপাদন করে আবার ছেড়ে দেয়। মাঝখানে আমি তো চ্যাপ্টা হওয়ার কথা। আপনি যদি অহেতুক উত্তেজনা করেন, যুদ্ধ করেন, তাহলে এটার কস্ট ইজ ভেরি হাই। বন্যাটা বাংলাদেশের জন্য তো আশীর্বাদ। যদি বন্যা না আসে আমাদের মৎস্য সম্পদ থাকবে না। নদীগুলো আমাদের জীবন, রাজনীতি এবং অর্থনীতির প্রাণ প্রবাহ ছিল। সেইটা যত আমাদের হানাহানি বাড়ল, অস্থিরতা বাড়ল, রাজনৈতিক প্রক্রিয়া বিঘ্নিত হতে থাকলো, সামরিক শাসন আসলো, তত আমরা দেখলাম যে নদীগুলোর অবস্থা খারাপ হলো। এইটা বোধহয় একটা উপমহাদেশীয় সংস্কৃতি যে সংকটে না পড়লে আমরা ওইটা নিয়ে আলোচনা করি না। যেটা সম্ভাবনা আছে, যেটা ৬৭ ভাগ পানি আনে, সেইটা নিয়ে আপনি কোনো আলোচনা দেখবেন না। আলোচনা হচ্ছে তিস্তা নিয়ে, যেটা ৪%-এরও কম পানি আনে। ৬৭টা নিয়ে কোনো আলোচনা নেই। ৪% যেটা, সেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। তো ব্রহ্মপুত্র নিয়ে আলোচনা করা দরকার এই কারণেই, এই নদীর গুরুত্ব, এই নদীর ঐতিহাসিকতা, এই নদীর সঙ্গে সম্পর্কিত আমাদের উৎপাদন ব্যবস্থা, সেচ ব্যবস্থা, নৌ চলাচল, মৎস্য সম্পদ, পরিবেশ ব্যবস্থা। তো ফলে এইটা এজেন্ডা ১ নম্বরে থাকা উচিত ছিল। শুধু এই কারণে না, আরেকটা কারণ হচ্ছে চীন। বাকি বেশিরভাগ নদী আমাদের হচ্ছে নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ মিলে। ব্রহ্মপুত্র একমাত্র নদী যেটার সঙ্গে চীনও আছে, কারণ ব্রহ্মপুত্র শুরু হয়েছে চীন থেকে। সেখানে সাংপো নামে এটা হয়েছে, তারপরে আসামে এসে এটা হচ্ছে আপনার সিয়াং এবং ব্রহ্মপুত্র, আর আমাদের এখানে এসে ব্রহ্মপুত্র এবং যমুনা হলো, তাই তো? তো চীন অনেকগুলো মেগা ড্যাম তৈরি করতেছে, মেগা ড্যাম, যেটা শুধু ড্যাম না, ব্রহ্মপুত্রের উপরে মেগা, মানে এটা বিশ্বের সবচেয়ে বড় ড্যাম তারা তৈরি করেছে ব্রহ্মপুত্রে, যেটাকে বলে যে মাদার অফ অল ড্যামস। তো এত বড় এখন চীন তৈরি করেছে। চীনের প্রতিক্রিয়ায় ভারত ড্যাম তৈরি করতেছে। ইতিমধ্যে আমার সুযোগ হয়েছে নিজে ব্যক্তিগতভাবে যাওয়া। সুবর্ণশিরি বলে একটা নদী আছে, সুবর্ণশিরি আপনি যদি বাংলায় বলেন এটাকে। এইটা ব্রহ্মপুত্রের গুরুত্বপূর্ণ উপনদীগুলোর একটা, অরুণাচলে। তো সেখানে আমি গিয়েছি, তো সেখানে ভারত ড্যাম তৈরি করেছে, আরও অন্যান্য কিছু উপনদীতে করতেছে। তার মানে ব্রহ্মপুত্রে চীন যেমন স্থাপনা তৈরি করছে, ভারতও তৈরি করছে। আর ব্রহ্মপুত্রের সর্বভাটির দেশ হচ্ছে বাংলাদেশ। শুধু ভাটির দেশ না, তার ৬৭ ভাগ পানির জন্য নির্ভরশীল হচ্ছে ব্রহ্মপুত্রের উপরে। ফলে ব্রহ্মপুত্র নিয়ে এখনই আলাপ করা দরকার। আরও ড্যাম আর ব্যারেজের মধ্যে একটা পার্থক্য আছে, আপনি জানেন যে ড্যাম সাধারণত পানিটা সার্কুলেট করে বিদ্যুৎ উৎপাদন করে আবার ছেড়ে দেয়। কল্যাণ রুদ্র আছেন ভারতীয় বিশেষজ্ঞ, তার একটা গবেষণা আছে যে এই সার্কুলেশন প্রক্রিয়ায় 5% পানি এভাপোরেট হয়, মানে 5 ভাগ পানি বাষ্পীভূত হয়। তার মানে ড্যামের সংখ্যা যত বাড়বে, প্রতিটা যদি 5 ভাগ করে আপনার বাষ্পীভূত হতে থাকে, তাহলে একসময় কমে যাবে। কিন্তু ব্যারেজ যেটা করে যে সরাসরি পানিটাকে সরায় দেয়, যেমন তিস্তা ব্যারেজ গজলডোবায়, সেখানকার তিস্তার পানি সরিয়ে দিচ্ছে আপনার মেচি, মহানন্দা এদিকে। তো এখন বাংলাদেশের উচিত হচ্ছে দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে ব্রহ্মপুত্র নিয়ে কথা বলা। আর ব্রহ্মপুত্র নিয়ে কথা বলাটা তিস্তা এবং গঙ্গার চেয়ে সহজ, কারণ হচ্ছে এখানে ভারতও ভাটির দেশ। আমরা যেমন এই দুটা দেশ শুধু আমরা ভাটির দেশ, কিন্তু ব্রহ্মপুত্রের ক্ষেত্রে ভারত নিজেও ভাটির দেশ। তো ফলে ভারত আগ্রহী আছে যে আসো আমরা একসঙ্গে মিলে উজানের দেশ চীনের সঙ্গে বসে কথা বলে দর কষাকষি করি। তো ভারত, বাংলাদেশের দিক থেকে উচিত হচ্ছে সদিচ্ছাটা দেখা এবং সময়োচিত কাজটা করা। দেখি না কি হয় ভানুর কৌতুকের মতো, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। না, কারণ ৬৭% পানি এক নদী দিয়ে আসছে, এবং ওই ব্রহ্মপুত্র, যেটা আমি নিজেও আসলে দেখেছি খানিকটা, মানে সেটা তো একটা মহা ব্যাপার আসলে, একটা সমীহ জায়গা ব্যাপার। মানে হ্যাঁ, মানে শীতকালেও ব্রহ্মপুত্র দেখলে একটা অন্যরকম মানে ভয় মিশ্রিত শ্রদ্ধা জাগে আসলে, সেটা একটা ব্যাপার। এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে নদী যুক্ত, মানে বিশেষ করে আপনার কুড়িগ্রাম তো পুরোটাই যুক্ত আসলে, সব নদী যুক্ত। সেই নদীর সঙ্গে যুক্ত মানুষ, সম্পদ, প্রাকৃতিক সম্পদ, সব কিছু। যার মানে, কিন্তু এইখানে তো আর একটা বিষয় আছে যে আমরা যদি জিওপলিটিক্সের দৃষ্টিতে দেখি, সেইখানে তো আসলে খুব বড় দুটো দেশ, এশিয়ার দুই পরাশক্তি, ভারত এবং চীন যুক্ত। এবং আমাদের যে টেনশন এই দুই শক্তিকে নিয়ে, সেটা তো এক ধরনের, কিন্তু তাদের নিজেদের যে টেনশন, সেটা যখন যোগ হচ্ছে এই নদীর ক্ষেত্রে, মানে সম্ভাবনা না আশঙ্কা, কোনটা দেখেন আপনি?
এইটাকে আমি সম্ভাবনা হিসেবে দেখতে চাই। ওকে, আপনি দেখবেন যে দুই পরাশক্তির মাঝে দুইটা দেশ আছে, নেপাল এবং ভুটান। ভুটান। তো এটা তো আসলে আশঙ্কার কথা যে আমার বাম পাশে ভারত, ডান পাশে চীন, তো মাঝখানে আমি তো চ্যাপ্টা হওয়ার কথা। কিন্তু চীন এবং ভুটান বাংলাদেশের চেয়ে অনেক ছোট দেশ হওয়া সত্ত্বেও তারা এটা মুন্সিয়ানার সঙ্গে এটাকে ব্যবহার করতে পারে। এই যে চীন এবং ভারতের মধ্যে যে পরাশক্তির যে প্রভাবের যে লড়াই, সেটার ফাঁকে তারা সুবিধাটা করে নিতে পারে। অন্য নদীর কথা বলছি না, কিন্তু ব্রহ্মপুত্রের ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের সেই সুযোগটা আছে, যে এইটা চীন এবং ভারতের যে বিষয়, সেখানে বাংলাদেশ তার যে অধিকার এবং তার যে প্রাপ্য ন্যায্যতা সেটা আদায় করে নেওয়া অপেক্ষাকৃত সহজ হবে। আপনি দেখবেন যে ভারতের দাবি ছিল যে চীন যেন তাদেরকে বন্যার তথ্য দেয় ব্রহ্মপুত্রে, যে ওখানে কেমন বৃষ্টিপাত হচ্ছে, কেমন পানি হচ্ছে, তাহলে তারা প্রস্তুতি নিতে পারবে। তো চীন প্রথম বলছে যে এটা অনেক টাকা লাগবে, আচ্ছা, এটার আছে। তারপরে প্রায় বলে যে মেশিন নষ্ট, তারপরে মানে পাওয়া যাচ্ছে না, এরকম খুব সহজে তারা এটা এড়িয়ে যায়, মানে দিতে চায় না। কিন্তু বাংলাদেশকে সে টানা একই সময়ে যখন ভারতকে তথ্য দিচ্ছে না, তখন বাংলাদেশকে তথ্য দিয়ে গেছে। আচ্ছা, চীনের দিক থেকে। তো এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। এরকম যদি হয় তাহলে সেটা সুবিধা হবে। আবার চীনকেও বোঝাতে হবে যে চীন তো যখন উপমহাদেশে আসে, সে সাধারণত সমুদ্র পথে আসে, তার বাণিজ্য ইত্যাদি এগুলো আপনি দেখবেন। তো যদি নদী পথে আসে, ব্রহ্মপুত্রটাকে যদি আমরা ওয়াটার হাইওয়ে ধরি, তাহলে চীন এটা করতে পারে যে আমরা যদি ভারত এবং বাংলাদেশ, যারা ব্রহ্মপুত্রের ভাটির দেশ, তাদের সঙ্গে সম্পর্কটা যদি ভালো থাকে, চীন সম্পর্ক উন্নয়ন যদি করে, তাহলে ব্রহ্মপুত্র ব্যবহার করে এই তিন দেশের মধ্যে একটা, এবং ভুটানকে সঙ্গে নিয়ে 4 দেশ মিলে একটা যৌথতা হতে পারে। একটা, যেমন চীন নিজে আগ্রহী হয়ে মেকং রিভার কমিশনের মধ্যে সে যোগ দিতে গেছে পর্যবেক্ষক হিসেবে। তারা তো প্রথম চীনকে নেয় নাই, অনেক বড় দেশ, আমাদের দরকার নাই, আমরা একটু নিজেরা সংগঠিত থাকি। তো একই আগ্রহ নিয়ে চীন ব্রহ্মপুত্রে আসা উচিত। একই আগ্রহ নিয়ে ভারত এবং বাংলাদেশের সঙ্গে একটা সহযোগিতামূলক সম্পর্ক হওয়া উচিত নদীভিত্তিক। তাহলে 3 দেশই উপকৃত হবে বা 4 দেশই উপকৃত হবে। ব্রহ্মপুত্র ভিত্তিক যদি মেকংয়ের মতো একটা কমিশন গঠন হয়, যেখানে চীন থাকবে, ভারত থাকবে, ভুটান থাকবে, বাংলাদেশ থাকবে, তাহলে এটা 4 দেশের জন্যই আপনার সুবিধাজনক হবে, লাভজনক হবে। আর টেনশনের তো একটা খরচ আছে, টেনশন ইজ ভেরি কস্টলি। আপনি মানুষ যেমন হচ্ছে তার স্ট্রেস থাকলে এটা নানাভাবে কস্টলি হয়, রাষ্ট্রের মধ্যেও সেরকম। আপনি যদি অহেতুক উত্তেজনা করেন, যুদ্ধ করেন, তাহলে এটার কস্ট ইজ ভেরি হাই। তো সেদিক থেকে সহযোগিতা হলে ওই খরচ তো আপনার কমবেই, একই সঙ্গে আপনি আরও সম্ভাবনাগুলো বাস্তবায়ন করা সম্ভব, যেটাতে আসলে ওই যে আমরা সবসময় যেটা শুনি যে সাধারণ মানুষের জীবন মানের উন্নয়ন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস আসলে রকুন ভাই, যে এই যে সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন, যদি আমরা কোট আনকোট ব্যাপারটা ব্যবহার করি, সেই ক্ষেত্রে নদী তো খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। এবং আমরা এতক্ষণ যা আলাপ করলাম, আমার মনে হয় যে এইটাই আসলে মূল কনসার্নটা মানুষ, তাই না? কিন্তু আমাদের দেশের ভিতরে আমরা নদীগুলো নিয়ে যা করছি, মানে সেই বিষয়ে আপনার যেমন একটা ভয়েস আসে, আরও অনেকেই ভয়েস আসে, অনেক সংগঠন আছে, অনেক ব্যক্তি পর্যায়ের মানুষের ভয়েস আছে, এবং রিভারাইন পিপল নিজেরা ফিল্ডে কাজ করছে। এবং রিভারাইন পিপলের আমার কাছে যতটুকু তথ্য আছে যে 100-র বেশি কমিটি আছে সারা দেশে। এই যে বিশাল কর্মযজ্ঞ, এই জীবনমান উন্নয়নের ক্ষেত্রে আমাদের আভ্যন্তরীণ নদীগুলোর যে কি বলবো, খুব সংকটাপন্ন অবস্থা, এইখানে আপনি কি দেখছেন? কারণ আমরা দেখছি চারপাশে আমাদের নদীগুলো মরে যাচ্ছে, নদীগুলো দূষিত হয়ে যাচ্ছে, দখল তো খুব বড় একটা ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে। আমাদের বাঙালি, বিশেষ করে বাঙালি সংস্কৃতি একটা হলো, এটা একটা সাধারণ ইয়ে যে অন্যের দোষ দিতে আমরা একটু পছন্দ করি। বা ধরেন আমরা এটা সবসময় বিগ নেম ড্রপ করি, বিগ মাউথ হই। ধরেন যে আমার দেশে কোনো একটা ঘটনা ঘটলো, এইটাতে আমরা খুব দ্রুত আমেরিকান বা রাশিয়ান ষড়যন্ত্র আবিষ্কার করতে পছন্দ করি, যে এটা নিশ্চয়ই কোনো একটা আমরা খুব সাধারণ ব্যবস্থাপনার ঘটনাটা আমরা দেখব যে
কেজিবি, সিআইএ, একদম, র, একদম, আইএসআই এগুলো আনতে আমরা পছন্দ করি। নদীর ক্ষেত্রেও এটা দুর্ভাগ্যজনকভাবে একই প্রবণতা আমাদের আছে। Okay. এটা নিঃসন্দেহে আমাদের আন্তঃসীমান্ত নদীগুলোর ন্যায্য প্রাপ্যটা পাওয়া দরকার। নিঃসন্দেহে নদীগুলোর ব্যবস্থাপনার জন্য অববাহিকা ভিত্তিক একটা উদ্যোগ দরকার, কিন্তু একই সঙ্গে আমার অভ্যন্তরীণ নদীগুলোর দায় দায়িত্ব আমার। বুড়িগঙ্গা যে একটা জৈবিকভাবে মৃত নদী, এইটার জন্য তো আর ভারত বা চীন দায়ী নয়, এর জন্য তো আমরা দায়ী, আমাদের অপরিকল্পিত স্থাপনা দায়ী। বুড়িগঙ্গায় আমরা যে ওয়াটার সার্কুলার ওয়ে বের করতে পারতাম, আমরা একটা নৌপথ করতে পারতাম বৃত্তাকার, তো সেটা নিচু 13টা ব্রিজ আছে যেগুলো হলো নিচু করে বানানো হয়েছে, যে কারণে বৃত্তাকার নৌপথ হচ্ছে না। আমি প্রায় হাঁটতে যাই বুড়িগঙ্গার পারে, সেখানে আপনি দেখবেন যে ওই একটু জোয়ারের পানি বেশি হলে জাহাজ অপেক্ষা করতেছে ভাটার জন্য, কারণ সে বসিলা ব্রিজটা পার হতে পারতেছে না। তো এইটা তো চীন বা ভারত এসে করে দেয়া যায় না, এটা তো আমাদের নিজেদের ব্যবস্থাপনার ব্যাপার, কাণ্ডজ্ঞানের ব্যাপার। তো বাংলাদেশের ক্ষেত্রে নদীগুলোর 6টা সংকট আছে। একটা হচ্ছে প্রবাহ স্বল্পতা। প্রবাহ স্বল্পতার জন্য আপনি না হয় বললেন যে ঠিক আছে, আন্তঃসীমান্ত নদী পানি পাওয়া কম আসতেছে বা পাওয়া যাচ্ছে না, সেই জন্য বাকিগুলো হচ্ছে দখল, দূষণ, ভাঙ্গন, বালু উত্তোলন, সাংস্কৃতিক বিচ্ছিন্নতা। এই বাকি 5টা সংকট তো আমাদের। 6টা সংকটের মধ্যে একটা আপনি আরেকজনের ঘাড়ে, চীন ভারতের ঘাড়ে দিতে পারেন, কিন্তু বাকি 5টা সংকটের দায় আপনাকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে, কারণ এগুলো আমরা করেছি। এই যে নির্বিচার বালু উত্তোলন করে যে মাছের প্রজনন, নদীর কাঠামো নষ্ট করতেছে, এটা তো আমরা করতেছি। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা বালুতে যে পানি, এটা পান করা দূরে থাক, গোসল করা যায় না, এর জন্য দায়িত্ব আমরা বর্জ্যগুলো সেখানে ফেলছি। আমরা সরু ব্রিজ, নিচু ব্রিজ এগুলো তো আমরা তৈরি করতেছি, নদী ভরাট করে সে তো আমরা করতেছি। তো ফলে বাংলাদেশের এই 6টা সংকট নদীগুলোর, এর মধ্যে 5টা আমাদের নিজেদের তৈরি। এগুলো যদি আমরা করতে পারি, ঠিক করতে পারি, তাহলে শুধু আপনি বলেছেন যে মানুষের জীবন জীবিকা সেগুলো উপকৃত হবে, সেটা তো হবেই, কারণ নদীর যে উপযোগিতা আছে সেই কারণে ঐতিহাসিকভাবে 1000 বছর ধরে মানুষ নদীর অববাহিকাগুলোতে বসতি করছে। গোটা দুনিয়ায় ঘনবসতি এলাকাগুলো হচ্ছে নদী অববাহিকা। মানুষ মরুভূমিতে, পাহাড়ে অত বসতি করে না, করে হচ্ছে মূলত নদী যেখানে আছে, কারণ জীবনদায়ী পানি তার দরকার ছিল, যে কারণে বাংলাদেশের নদীগুলোর নাম এত সুন্দর, কারণ তাকে জীবন দেয় নদীটা। যে কারণে বাংলাদেশের নদীগুলোর নাম দেবতার নামে, কারণ তারা এটা মনে করেছে যে এটা আমাদের জীবন দেয়। এবং এর উৎপত্তির ইতিহাসেও আবার পৌরাণিক একটা ঐশ্বরিক ব্যাপার যুক্ত করেছি আমরা। জিনিসটা তো এরকম না যে আপনার পৌরাণিক একটা লেখা হয়েছে তারপর নদীর জন্ম হয়েছে, তা নয়। নদীকে ঘিরে মানুষ পৌরাণিক কাহিনীগুলো, এবং সেটা ওই একই কারণে জীবনদায়ী ব্যাপার আছে। তো জীবনদায়ী নদীগুলোর 6 সংকটের 5টা আমরা দায়ী। এটা আমাদের যদি ঠিক হয় তাহলে বাকি যে সংকটটা সেইটা মোকাবেলা করা সহজ হবে অপেক্ষাকৃত। যদি 1 নম্বর সংকটটা সামনে রেখে 5টা সংকট আমরা জিয়ে রাখি, তাহলে 1 নম্বর সংকটটা আরও বেশি হবে। আপনি এই শোর আগে বলছিলেন যে যদি আপনার ভেতরে পুষ্টি না থাকে তাহলে তো রোগ ব্যাধি খুব দ্রুত আপনাকে কাবু করে ফেলবে। যদি আপনার ভেতরে পুষ্টি থাকে, এই 5টা ভিটামিন যদি আপনি ইনটেক করতে পারেন, তাহলে আপনার বাকি যে রোগটা, প্রবাহ স্বল্পতা, সেইটা মোকাবেলা করা সহজ হবে, শক্তিটা আপনার বাড়বে। একটা মানে আমরা শেষের দিকে একেবারে যেটা আমি আসলে একটু জানতে চাই যে এই যে আমাদের একটু হাওর নিয়ে আলাপ করি, জলাশয়ের ব্যাপার। আমরা দেখলাম যে আমাদের এই এখনো বর্ষা আসে নাই, তাতেই আমরা ক্ষতিগ্রস্ত হলাম। কৃষকরা ধান কাটতে পারলো না, ডুবে গেল, বা খুবই অল্প পরিমাণ ধান আমরা তুলতে পারলাম। কিন্তু রোকন ভাই, যে সাংস্কৃতিকভাবে এই ঘটনাটা তো আসলে আজকের নয়, এটা তো শত শত বছর ধরে চলছে, কিন্তু আমরা এটাকে কেন মানে ওভারকাম করতে পারছি না ব্যাপারটা থেকে? মানে প্রত্যেক বছর আমরা এই সময়গুলোতে খুব করুণ করুণ ছবি পাই, করুণ ভিডিও পাই, মানুষের অনেক মানবিক স্টোরি পাই, প্রকৃত চিত্র নিশ্চয়ই আরো করুণ, তাই না? আরো করুণ নিশ্চয়ই, কিন্তু ছবিটা পুরোটা তুলে ধরতে পারছে না। তো উত্তরণের ব্যবস্থাটা কি আসলে?
দেখেন এইটার উত্তরণের একটাই ব্যবস্থা। আমি একটু টনি মরিসন বলে একজন লেখিকা আছে আমেরিকান, উনি মারা গেছেন কয়েক বছর হলো, উনি খুব বিখ্যাত। তার একটা কথা হলো যে বন্যা হচ্ছে নদীর স্মৃতি, মেমোরি অফ দ্য রিভার। নদী যে তার শৈশব কাটায়, সেখানে সে প্রতি বছর আবার ওইটা শৈশবের জায়গাগুলো সে দেখতে আসে, তার ক্রীড়াক্ষেত্র দেখতে আসে। তো বন্যা আমরা যেমন নানা বাড়ি দাদা বাড়ি বেড়াতে যাই, তাই তো, বা নিজের বাড়িতেও যারা দূরে থাকি যাই, তো নদী এরকম বেড়াতে আসে। এসে যখন দেখে যে, টনি মরিসন তার সাহিত্যের মতো করে বলছেন যে, এসে যখন দেখে যে তার জায়গায় আরেকজন আছে, দখল করে গেছে, তখন সে ফিউরিয়াস হয়, ক্ষেপে যায়, বন্যা বিধ্বংসী হয়। বন্যাটা বাংলাদেশের জন্য তো আশীর্বাদ। যদি বন্যা না আসে, আমাদের মৎস্য সম্পদ থাকবে না, আমাদের প্রকৃতি স্নিগ্ধ হবে না, আমাদের জমিতে উর্বরতা থাকবে না। তার মানে বন্যাটা আমার লাগবে। হাওরের এই বন্যাটা, যেটাকে আকস্মিক বন্যা বলে, ফ্ল্যাশ ফ্লাড বলি আমরা সাধারণত, তো এই হরপাবান বলে বাংলায়। তো এই বন্যাটার নিয়ম হলো যে, যেহেতু হাওরটা হচ্ছে বেসিনের মতো, চারদিকে মেঘালয় এবং আসামের পাহাড়ি অঞ্চল, সেখান থেকে নদীগুলো গড়িয়ে আসছে হাওর বেসিনে। তো সেখান থেকে পানিটা আসবে, এসে সে নদী পথে আবার মেঘনায় চলে যাবে, সুরমা কুশিয়ারা হয়ে এদিকে চলে যাবে। এইটা ধানের খেতে ওঠার কথা নয়, কারণ বৃষ্টির পানি এটা গড়িয়ে যাবে। আর যদি ওঠেও, সেটা হয়তো ধান ডুবে যাওয়ার মতো না, সামান্য উঠবে। কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে আপনি দেখবেন যে এই বন্যা এসে, মানে ফ্ল্যাশ ফ্লাড এসে আপনার ধান খেয়ে গেছে, এটা আপনি 30 বছর আগে এই নিউজ পাবেন না, বা 25-30 বছর আগে এটা ছিল না। কারণ তখনও নদীগুলো সচল ছিল, তখনও নদীগুলোর পানি ধারণ ক্ষমতা বেশি ছিল। এই যে ঢলের পানি, সেটা নদী নিজে ধারণ করতে পারত, 1 বা 2 দিনের মধ্যে সে আবার এটা সুরমা কুশিয়ারা মেঘনায় পাঠায় দিতে পারত। এখন নদীগুলো ভরাট হয়ে গেছে, কারণ মেঘালয়ে আপনি জানেন যে অনেক খনিজ পদার্থ খনন হয়, আসামেও সেটা হচ্ছে। তো যখন পাহাড়ে এগুলো, তখন ওই পলিটা নদী পথে নেমে আসে আমাদের, মানে ন্যাচারালি যেটা আসার কথা তার চেয়ে অনেক বেশি আসে। সেইটা ফলে নদীগুলো উঁচু হয়ে গেছে। তো যখন পাহাড়ি ঢল আসে, তখন সে আর নদী খাতে থাকে না, সে চলে যায় ধানের খেতে। আবার আমরা নিজেরাও ওই সিলেট অঞ্চলের নদীগুলোতে এত বালু উত্তোলন করেছি, এত পাহাড় কাটছি। সিলেটে আপনি জানেন যে খুব সুন্দর সুন্দর পাহাড় ছিল, এগুলো সব আমরা কেটে সমান করে ফেলছি। ছিল পাথর তুলছি, বালু তুলছি, সেগুলো হচ্ছে এই অবদান রাখতেছে নদীগুলো ভরাটের ক্ষেত্রে। তো সেই জন্য আপনার এই পানিটা আসে। আবার একটা বাঁধ ব্যবস্থা ছিল, অষ্টমাসী বাঁধ বলতে পারেন, যে এটা নিয়মটা হচ্ছে যে এই বাঁধটা সারা বছর থাকবে, কিন্তু 4 মাস বন্যার সময় আসার, মানে বর্ষাকাল এবং শরৎকালে এটা ডুবে যাবে, পানির নিচে থাকবে। কারণ তাহলে আপনার মাছটা আসবে, পানিটা আসবে। আর যদি এটা উঁচু বাঁধ দেন, তাহলে তো মাছ আসবে না, মানে বাধা পড়ে গেল। তো এইটা আমাদের এখানে প্রাকৃতিকভাবে ছিল। আমাদের এখানে আর্থসামাজিকভাবে 1000 বছর ধরে আমরা এই চর্চাটা করেছি, শত শত বছর ধরে, যে এরকম একটা বাঁধ থাকবে, সেইটা শুধু ঢলের পানিটা আটকাবে, কিন্তু মূল বন্যার পানি আটকাবে না। আর মূল বন্যা আস্তে আস্তে আমাদের এগুলো সব কাটাকাটি হয়ে যাবে, ভেরি ইফেক্টিভ নেমে যাবে। যতখানি একটু যদি বাড়ে, সেটা বাঁধটা টপকায় আসবে না, নদীর মধ্যেই থাকবে। কিন্তু এই বাঁধটা এখন যেটা হয়, দুর্নীতি হয় 2 রকম। একটা হচ্ছে যে আপনার এটা শেষ করার কথা 28 ফেব্রুয়ারির মধ্যে, স্ট্যান্ডিং অর্ডার আছে আমাদের, যে বরাদ্দ আছে, যে 28 ফেব্রুয়ারির মধ্যে বাঁধগুলোর কাজ শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, সব এটা একেবারে একটা স্থায়ী আদেশ আছে, যে 28 ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। 50 মিটার দূর থেকে মাটি আনতে হবে বাঁধ মেরামতের জন্য। এরা কি করে যে, আচ্ছা ঠিক আছে, এবার তো বন্যা একটু মনে হয় একটু কম করি, বা দেরি করি, বা টাকাটা আমরা অন্যভাবে নয়ছয় করি, বা মাটিটা বাঁধের গোড়া থেকে আনি, তখন এটা ভেঙে যায়। আবার এর সঙ্গে একটা বৈষম্যের ব্যাপার যুক্ত আছে। দেখা যায় যে এখানে যে কমিটি করা হয় বাঁধ ব্যবস্থাপনার জন্য, তাদের মধ্যে যারা প্রভাবশালী রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, তাদের এলাকায় বাঁধটা ঠিকমতো হয়। কিন্তু যেখানে প্রভাবশালী লোক নাই, যাদের জমির এই দিকে, যারা হয়তো বর্গা চাষি, ক্ষুদ্র চাষি, তাদের ওখানে আচ্ছা যেন তেনভাবে করে দিলাম একটা। তো এই বৈষম্যটাও আছে। তো ফলে হাওরের যে ফ্ল্যাশ ফ্লাড আসে, আকস্মিক বন্যা, এইটা হাওরের প্রতিবেশ ব্যবস্থার অংশ, এটা আসতে হবে, এটা আসবেই। হাওরে বন্যা আসবে, 6 মাস পানির নিচে থাকবে, এটা হবেই, এটা নাহলে আমি মাছ পাবো না। আপনার মনে রাখতে হবে যে হাওরের 6 মাস শুকনা থাকতে হবে,
কারণ আমার ধানটা লাগবে। 1/5 ধান আমরা হাওর থেকে পাই। হাওর ডুবে যাওয়া মানে শুধু হাওর ডোবা না, আমার জাতীয় উৎপাদনে মজুদ কমে যাওয়া। হাওরে যদি ধান ডোবে, এর মানে এটা মনে করার কারণে যে আমরা ঢাকায় ভালো থাকবো, আমরা রংপুরে ভালো থাকবো, আমার তখন বেশি টাকা দিয়ে ধান চাল কিনতে হবে, আমাকে আমদানি করতে হবে রাষ্ট্রীয়ভাবে বাইরে থেকে। বলে হাওরের এটা প্রতি বছর বন্যা হবে, প্রতি বছর ফ্লাশ ফ্লাড হবে, প্রতি বছর ধান কাটা হবে, এটা একটা পরিবেশগত চক্র আছে। সেই চক্রটা আমরা ভেঙে ফেলছি, চক্রটা ভেঙে ফেলছি বাঁধে দুর্নীতি করতে গিয়ে, চক্রটা ভেঙে ফেলছি নির্বিচার বালু উত্তোলন করতে গিয়ে, এবং চক্রটা ভেঙে ফেলছি ওই উজানের পলির ঢলের কারণে। তো এই তিনটা দিকে যদি আমরা মনোযোগ দেই তাহলে এটা হবে। মানে তিনটার দিকে যদি আমরা না করার দিকে মনোযোগ দেই আর কি, একদম। বারটা যদি ঠিক মতো হয়, একটা ফ্ল্যাশ পয়েন্ট বলি আপনাকে, যদি বারটা ঠিক মতো হয় তাহলে ওই পলিটার পাহাড়ি ঢলের স্রোত কিন্তু প্রবল নদীতে যেটা আসে, আপনি দেখছেন যে এটা খুবই ওই স্রোতই আপনার ওই নদী খনন করে নিয়ে যাবে। টাকা খরচ করার দরকার না, কিচ্ছু দরকার নেই। আপনি বারটা টাইমলি করেন, মজবুতভাবে করেন এবং সুশাসনের সঙ্গে করেন। তার মানে নদী মানে শুধু নদী নয়, আসলে এর সঙ্গে সুশাসন জড়িত এবং প্যারামিটার হিসেবে ব্যবহার করা যায় নদীকে। একটা দেশের সুশাসন জারি আছে কিনা তার প্যারামিটার হিসেবে নদীকে ব্যবহার করা যায়। নদী একটা গ্লোবালি খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার যে সুশাসন আছে কিনা। আপনি দেখবেন যে টেমস নদী লন্ডনের খুব খুব চমৎকার নদী এখন আমরা দেখি, তাই তো? কিন্তু এইটা 1956 সালে এটাকে বায়োলজিক্যালি ডেড ঘোষণা করা হয়েছিল। আমাদের বুড়িগঙ্গার চেয়ে অবস্থা খারাপ ছিল এটার। কারণ হচ্ছে তখন সেখানে ছিল গণতন্ত্র ছিল না, সাম্রাজ্যবাদ ছিল। তখন ব্রিটেন তখন রাজতন্ত্র ছিল। রাজতন্ত্র শুধু না, সাম্রাজ্যবাদ, লুটপাটতন্ত্র ছিল, যে বাইরের দেশ থেকে তারা লুটে নিয়ে আসবে। যখন ব্রিটেনে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো, ধীরে ধীরে আমরা দেখলাম যে টেমসের অবস্থা ভালো হওয়া শুরু হলো। আপনি দেখেন জাপানে তাদের, আমাদের যেমন বুড়িগঙ্গা, জাপানে আছে সুমিদা গাওয়া। গাওয়া মানে নদী জাপানি ভাষায়। টোকিওর এই নদীটার অবস্থা বুড়িগঙ্গার চেয়ে খারাপ ছিল। 47 সালে যখন সম্রাট প্রথা বিলোপ হলো, গণতন্ত্র হলো, প্রথম সংবিধান হলো জাপানে, তখন দেখা গেল যে ধীরে ধীরে সুমিদা গাওয়ার অবস্থা ভালো হচ্ছে। ইন্দোনেশিয়ায় সীতা নদীর অবস্থা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত নদী ছিল। যখন সুকর্ণর পতন হলো, গণতন্ত্র প্রতিষ্ঠা হলো, এখন সীতা নদীর অবস্থা ভালো। তো বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখবেন যে 72-এ আমাদের নদীগুলোর অবস্থা খুব সুন্দর। 69-এ আমরা স্লোগান দিচ্ছি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। মানে নদীগুলো আমাদের জীবন, রাজনীতি এবং অর্থনীতির প্রাণ প্রবাহ ছিল। সেইটা যত আমাদের হানাহানি বাড়ল, অস্থিরতা বাড়ল, রাজনৈতিক প্রক্রিয়া বিঘ্নিত হতে থাকলো, সামরিক শাসন আসলো, তত আমরা দেখলাম যে নদীগুলোর অবস্থা খারাপ হলো। আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের নদীগুলোর দুর্দশা শুরু হয়েছে 80-র দশকে। তো 80-র দশকে এখানে কী ধরনের সরকার ছিল? দখল দূষণটা নদীতে শুরু হয়েছে 80-র দশকে। তো 80-র দশকে আপনি তখন আমরা সামরিক শাসন দেখছি। আপনি দেখবেন যে 90-র দশকে আমরা নদী আন্দোলনগুলো গড়ে উঠতেছে, বেলা প্রতিষ্ঠা হচ্ছে, বাপা প্রতিষ্ঠা হচ্ছে, নদী রক্ষা করতে হবে। কারণ কি? কারণ তখন গণতন্ত্র ছিল। তার মানে শাসন ব্যবস্থার সঙ্গে, সুশাসনের সঙ্গে নদীর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আপনি যেমন কোনো একটা এলাকায় গেলে, অধ্যাপক রাজ্জাক এটা তার বিখ্যাত উক্তি আছে যে একটা এলাকায় গিয়ে আমি কীভাবে সেখানকার সমাজ বুঝবো, কাঁচা বাজার এবং বইয়ের দোকান থেকে। তো কোনো এলাকায় গেলে আমরা বলি যে কোনো এলাকায় গিয়ে আমি সাস্টেনেবিলিটি কীভাবে বুঝবো, সেখানকার গাছের আকার দেখে। যেখানে যত চিকন গাছ বুঝবেন যে সেখানে লোকজন তত দ্রুত গাছ কাটে, আর যেখানে যত মোটা গাছ সব নতুন গাছ, সেখানে সব লোকজন গাছ কাটে না সহজে, এবং সেটা অনেক পুরনো। একই সঙ্গে আপনি নদীটা হচ্ছে সূচক। আপনি নদীর অবস্থা দেখে বলতে পারবেন যে এখানে বাক স্বাধীনতা কেমন আছে, মানে নদীর রক্ষার আন্দোলন করতে পারে কিনা লোক। আপনি নদীর দেখে বুঝবেন যে এখানে উন্নয়ন মডেলটা কি জনবিরোধী কিনা। নদী শুকায় যে মারে যে ব্রিজ, সেটা তো উন্নয়ন মডেল না, বা যে ব্রিজের নিচ দিয়ে জাহাজ যাইতে পারে না। আপনি খেয়াল করে দেখেন যে তিস্তাতে রেল সেতু আছে শত বছর ধরে, 100 বছরের বেশি, সেখানে তো চর পড়ে নাই। যখন এখনকার আমরা একটা কংক্রিটের সেতু দিয়েছি, তখন চর পড়া শুরু হয়েছে, যমুনায় চর পড়া শুরু হয়েছে, পদ্মায় চর পড়া শুরু হয়েছে। তার মানে উন্নয়ন মডেলটা আপনি ব্যাখ্যা করতে পারবেন। নদী ব্রিজগুলো দেওয়ার কিন্তু 1 দশকের মধ্যেই ঘটনাগুলো ঘটতে শুরু করলো। আপনি তিস্তার মধ্যে কর্নেশন ব্রিজ আছে,
রানী ভিক্টোরিয়ার অভিষেক উপলক্ষে বানানো হয়, তো সেখানে চর পড়ে নাই, কিন্তু ভাটিতে যেগুলো পরে ব্রিজে সেখানে চর পড়ছে। রাইট। এটা মানে এটাই বলছে যে নদী নিয়ে আপনার সঙ্গে কথা বলা মানে হচ্ছে আর একটা রামায়ণ লেখা। তো সেটা আমাদের চলতে থাকবে, বিশেষ করে সুশাসন, উন্নয়ন, এগুলো তো মানে উন্নয়ন তো চলতেই থাকবে, একটা দেশের খুবই জরুরি। ঠিক তেমনই জরুরি হচ্ছে যে পরিবেশটা রক্ষা করা, নদী রক্ষা করা, পাহাড় রক্ষা করা, তাহলে উন্নয়ন টেকসই হবে। এবং আবার একই সাথে উন্নয়নের সঙ্গে আবার এই প্রকৃতির যে সহাবস্থান, সেটাও অনেক সময় আসলে সাংঘর্ষিক আমাদের। এর মধ্যে সারা পৃথিবীরই একটা চরিত্র, নাকি যদি উন্নয়নটা ভুল মডেল না হয়, সেটাও একটা ব্যাপার আছে। এই সব কিছু মিলায় নিশ্চিতভাবে আমরা ভবিষ্যতে আবার আপনার সঙ্গে কথা বলবো। সেই পর্যন্ত সবার জন্যে আসলে আমাদের একটাই আহ্বান থাকবে, সেটা হচ্ছে যে নদী মানে শুধু নদী না, এতক্ষণ আপনারা শুনলেন যেটা, আসলে নদী মানে শুধু নদী না, নদী মানে হচ্ছে মানুষ, নদী মানে হচ্ছে প্রকৃতি, নদী মানে হচ্ছে মানুষের বেঁচে থাকার পুরো একটা সিস্টেম, ইকোসিস্টেম। এই নদীকে যদি আমরা আসলে যে কোনোভাবেই হোক এর প্রবাহকে আমরা যদি রুদ্ধ করি, যদি আমরা দখলের দিকে যাই, যদি আমরা আসলে ওই বর্জ্য ফেলে সেটাকে আসলে পচিয়ে ফেলি, তাহলে আসলে এন্ড অফ দ্য ডে যেটা হবে সেটা হচ্ছে যে আমরাই আসলে নাই হয়ে যাব ধীরে ধীরে। যে কথাটা বলা হয় আপনার মৌমাছির বিষয়ে, যে মৌমাছি যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে মানুষ হয়তো 4 বছর টিকে থাকবে। এর মানে 4 বছর যদি আমরা সব মৌমাছিকে মেরে ফেলি বা কোনোভাবে যদি ধ্বংস হয়ে যায়। নদীও তাই, আমরা সেটা দেখেছি যে আমাদের ঢাকা শহরের চারপাশের কি অবস্থা। যে নদীগুলো এখনও টিকে আছে, বিশেষ করে ব্রহ্মপুত্র কিংবা আরও এরকম কিছু নদী আছে যেগুলো টিকে আছে এখনও, সেই অঞ্চলের মানুষ কিন্তু অনেক ভালোই আছে বলা যায় এখনও পর্যন্ত। কিন্তু ঢাকা শহরের অবস্থা এবং ঢাকা শহরের চারপাশের অবস্থা খুবই খারাপ। তো সেটা একেবারে দৃশ্যমান বিষয়। রকুন ভাই, আমি একেবারে আমরা শেষ করব, আমি যেটা জানতে চাই আসলে মানে লাস্টলি, সেটা হচ্ছে যে নদী রক্ষা, এই কথাটা আমরা খুব শুনে আসছি দীর্ঘদিন থেকে। এই নদী রক্ষা বিষয়ে একজন নাগরিকের দায়িত্ব কতটুকু আসলে? কারণ আমরা আমাদের দায়িত্বটা বুঝতে পারি না হয়, অথবা নিতে চাই না। মানে যেহেতু আপনি নদী নিয়ে অনেক দিন থেকে কাজ করেন, আমি নাগরিকের দায়িত্ব কতটুকু? নাগরিকের দায়িত্বটাই আমার মনে হয় যে সবচেয়ে বেশি, কারণ যারা ক্ষমতাশালী রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে, তারা তো চাইলে এখানে কাজ করে আরও ভালো নদী যেখানে আছে সেখানে গিয়ে তারা বসতি করতে পারে, অভিবাসন করতে পারে। কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক তাদেরকে তো এখানেই থাকতে হবে, এবং এই আমার বাপ দাদা মা ভাই বোন 14 পুরুষ তো এখানেই আছে। তো সেই জন্য এইটা রক্ষা করার দায়িত্বটা আমাদেরই বেশি। সেই ক্ষেত্রে আমি খুব অনেক দায়িত্বের কথা বলবো না। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, ওরে ভীরু তোমার হাতে নাই ভুবনের ভার। ভুবনের ভার আমি দিতে চাই না। 3টা ছোট্ট কাজ নাগরিকরা করতে পারে। একটা করতে পারে যে তার যে প্রিয় নদী আছে সেটা একটা ঠিক করা, যে আমাদের প্রিয় অনেক কিছু মুভি আছে, সিনেমা আছে, বই আছে, খাবার আছে, প্রিয় রঙও আছে, প্রিয় সব আছে। তো তাহলে একটা নদীটা ঠিক করতে পারে যে আমার প্রিয় নদী কোনটা, এক নম্বর কাজ। দ্বিতীয় হলো যে আমরা তো এখন সামাজিক মাধ্যম খুব ব্যবহার করি। এটা একবার নরেন্দ্র মোদী একবার এক সাক্ষাৎকারে বলছেন যে দোসরা জিন্দেগি বান গেয়া, মানে এটা একটা দ্বিতীয় জীবন হয়ে গেছে সামাজিক মাধ্যমের। তো সেখানে তার অন্য নদীর দরকার নাই, তার প্রিয় নদীটার ব্যাপারে সে অ্যাক্টিভিটিস চালাতে পারে। 3 নম্বর হচ্ছে যে প্রিয় নদী যখন আমি ঠিক করব, যখন আমি ওই নদীর ব্যাপারে অ্যাক্টিভিটিসটা চালাবো, তখন আমি দেখব যে আরও কিছু লোকের এই নদীটা প্রিয়, আরও কিছু লোক সামাজিক মাধ্যমে এটা নিয়ে সক্রিয়। তাদের সঙ্গে একটা জোট বাঁধা, তাদের সঙ্গে জোট বাঁধা মানে একটা রাজনৈতিক দল গঠন করা না। জোট বাঁধা মানে যে তারা একসঙ্গে আলোচনা করতে পারে, দেখা করতে পারে, ওই নদীতে ঘুরতে যেতে পারে। সেগুলো তখন একটা বড় নাগরিক চক্র হিসেবে দাঁড়াবে, যারা ওই নদীটা রক্ষায় আগ্রহী, যারা আন্তরিকভাবে, তার যেহেতু প্রিয় নদী, তার সঙ্গে সম্পর্কিত আছে তার অনেক জীবন এবং যাপনের, সেইটা হলে একটা বড় আন্দোলনের কাজ হবে, ছোট্ট একটা কাজ দিয়ে। এইভাবেই কি রিভারাইন পিপলের জন্ম হয়েছিল? হ্যাঁ, রিভারাইন পিপলের জন্ম হয়েছে আসলে সামাজিক মাধ্যমে আমরা
প্রথমে একত্র হয়েছিলাম। তার 2007 সালে ফেসবুক আসলো বাংলাদেশে, তো তখন ফেসবুকে আমরা প্রথম পরিচিত হয়েছিলাম। তারপর 2010-এ গিয়ে আমরা প্রথম অনেককে সামনাসামনি দেখি, তার আগ পর্যন্ত কখনো দেখাও হয়নি। তো রিভার অ্যান্ড পিপল একটা বড় উদাহরণ কিভাবে নাগরিকরা সামাজিক মাধ্যম ব্যবহার করে জোটবদ্ধ হতে পারে, যুথবদ্ধ হতে পারে এবং নদী রক্ষায় সক্রিয় হতে পারে। তো এটা রিভার অ্যান্ড পিপলের উদাহরণটা যদি নাগরিকরা দেখে, তাহলে আমি মনে করি যে প্রত্যেক নাগরিকই তার নদীর রক্ষার অতন্দ্র প্রহরী হয়ে থাকবে। আমরা চাই যে প্রত্যেক নাগরিক তার প্রিয় নদী, যেটা রোকন ভাই বললেন যে একটা নদী, প্রিয় নদী, সেই নদীটা রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করুক, এটা আমরা চাই। রোকন ভাই, আপনাকে নদীময় শুভেচ্ছা। নদীময় শুভেচ্ছা আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরও আসলে নদীময় শুভেচ্ছা। নদী না থাকলে আমরা নাই, বাংলাদেশ নাই, পৃথিবী নাই। সো সেটা ভেবে আমরা একটু কাজ করি। আর আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলা, সেটা হচ্ছে যারা আজকের পডকাস্ট, আজকের পত্রিকার আজকের পডকাস্ট এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নদীর সঙ্গে থাকবেন। নদীময় শুভেচ্ছা।